আবার স্বাগত একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। দেশটিতে একাধিক বিলাসবহুল হোটেল কিনছেন এস আলম। এসব সম্পদ আন্তর্জাতিক তদন্তের আওতায় আসছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য এজ মালয়েশিয়া বলছে, ঠিক এমন সময় প্রথম বিদেশ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া আসছেন। সাইপ্রাসের আদালত এস আলমের সম্পদ জব্দের পর নজর এখন এস আলমের মালয়েশিয়ার হোটেলগুলোর দিকে। নীলাদ্রি ফারহানার রিপোর্ট। বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে চলছে দেশে দেশে তদন্ত। সম্প্রতি সাইপ্রাসের একটি আদালত এস আলমের সম্পদ জব্দের পর এবার মালয়েশিয়ায় তার সম্পদ নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে। সংবাদ মাধ্যম দ্য এইচ মালয়েশিয়া বলছে, সবার মনোযোগ এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরের দুটি পরিচিত হোটেলের দিকে। এগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের সম্পর্ক রয়েছে। এগুলো হলো কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে গড়ে ওঠা রেনেসা কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং এর পাশের 4 পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার। দুটি হোটেলের মালিক ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি, যার আগের নাম ছিল কানালি লজিস্টিক্স। প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের। মালয়েশিয়ায় থাকা এস আলমের হোটেল দুটি ম্যারিয়ট ব্র্যান্ডের। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই হোটেলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বা সম্পত্তিগুলোর উপর কোনো জব্দাদেশ দিয়েছে বলে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে সূত্রগুলো বলছে, যেহেতু আন্তর্জাতিক তদন্তের পরিধি বেশ বিস্তৃত, তাই বাংলাদেশ যদি বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা চালায়, তাহলে মালয়েশিয়ায় এস আলম গ্রুপের সঙ্গে সম্পর্কিত সম্পদও তদন্তের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বরাত দিয়ে দ্য এইজ মালয়েশিয়া বলছে, এস আলম বিদেশে অন্তত ১,২৮৯ কোটি সিঙ্গাপুরি ডলার পাচার করেছেন। এর মধ্যে ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল তথা কানালি লজিস্টিক্স নামের সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমেও বিপুল অর্থ পাচার হয়। পরে এই প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় আবাসন খাতে সম্পদ ক্রয় করে। বাংলাদেশ থেকে সম্পদ পাচার করে ব্যাংক মাফিয়া এস আলম এখন পলাতক। ধারণা করা হচ্ছে তিনি সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজার জ্বালানি তেলের দাম কমে 3 মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। দাম কমছে হু হু করে। প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম নেমে এসেছে $80 নিচে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $79 এবং WTI ক্রুড অয়েলের দাম এখন $75 আশেপাশে। গত মার্চের পর প্রথম প্রতি ব্যারেল তেলের দাম $80 নিচে নামল। বিস্তারিত আফসানা রিপোর্টে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আনুষ্ঠানিকভাবে সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে। যুদ্ধবিরতির এ চুক্তির খবরে বিশ্ববাজারে বেশ ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে জ্বালানি তেলের দাম 4% কমে গত 3 মাসের মধ্যে সর্বনিম্ন দরে নেমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি $80 নিচে নেমেছে। গত মার্চের পর প্রথম এই দরে নেমেছে জ্বালানি তেলের দাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সর্বোচ্চ প্রতি ব্যারেলের দাম ছিল প্রায় $120। এখন দাম $79.90, যা আগের দামের চেয়ে অনেক কম। আর মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল $70 আশপাশে। চুক্তির আওতায় ইরান তাৎক্ষণিকভাবেই বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। এ খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেশি কমেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বেই বিদ্যুৎ, গ্যাসের বিল, পেট্রোলের দাম এবং মূল্যস্ফীতি ও সাধারণ জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছিল। ফলে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত ও শুক্রবার চুক্তির খসড়া প্রকাশের পাশাপাশি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণাই মূলত জ্বালানি তেলের বাজারে স্বস্তি এনেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সৌদি আরব থেকে 1 লাখ টনের বেশি অপরিশোধিত তেল নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে আসছে একটি জাহাজ।
হরমুজ প্রণালী এড়িয়ে ইয়ানবু বন্দর থেকে যাত্রা করা জাহাজটি এরই মধ্যে বাংলাদেশের জলসীমার কাছাকাছি পৌঁছেছে। 1,03,539 মেট্রিক টন ক্রুড অয়েল বহনকারী জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজের বার্থিং, লাইটারিং ও তেল খালাস কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের আনোয়ারায় 4,189 কোটি টাকা ব্যয়ে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের ঠিক আগে গুরুত্বপূর্ণ এই প্রকল্প অনুমোদন পেল। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি বাস্তবায়নে চীন সরকার 2,467 কোটি টাকা ঋণ সহায়তা দেবে। শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আনোয়ারা ভিত্তিক এই চীনা অর্থনৈতিক অঞ্চলকে সরকারের অন্যতম কৌশলগত প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত 1 লাখ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সময়ে এটি প্রায় $50 কোটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করবে। একনেক সভায় 7,003 কোটি 36 লাখ টাকা ব্যয় মোট 5টি প্রকল্পের অনুমোদন পেয়েছে। লিচু রাজধানী খ্যাত দিনাজপুরে চলছে মধুমাসের উৎসব। বাগান থেকে বাজার সবখানে জমে উঠেছে লিচুর বেচাকেনা। রসালো মিষ্টি স্বাদের কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন পাইকাররা। ভালো ফলন ও সন্তোষজনক দামে খুশি চাষিরা। তবে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার লিচুর দাম কিছুটা কম। দিনাজপুর ও হিলি প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে লিচুর সমারোহ, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় পাকা লিচু। স্থানীয় বাজারগুলোতে ভোর থেকেই গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। একদিকে ক্রেতা বিক্রেতার হাকডাক, অপরদিকে দর কষাকষি। গত কয়েক বছরের তুলনায় দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। খরচ পুষিয়ে ভালো লাভ থাকার আশা বাগান মালিকদের। চায়না থ্রি 8 টাকা বেচতেছি, আর ইলে বেচতেছি হলো 3 টাকা 4 টাকা। আমাদের মোটামুটি এখান থেকেই বিক্রি হয়। ঢাকা থেকে লোকজন আসে, আরও বিভিন্ন জায়গা থেকে লোক এসে এখান থেকে খরিদ করে নিয়ে চলে যায়। পাইকারি আড়তদার ও ব্যবসায়ীদের জন্য বিষয়টা অবশ্য ব্যতিক্রম। তারা বলছেন বাজারে লিচুর তুলনায় ক্রেতা কম। বড় পাইকার যারা, এই পাইকারগুলো এখন আমাদের দিনাজপুরে ঢুকে নাই। এবারে এত টাকা খরচ করে আমরা মাঠে মারা যাচ্ছি। লিচুর দাম নাগালে আছে এমনটা বলছেন ক্রেতারা। বড় অনুযায়ী একটু ছোট আছে, দাম 300 টাকা করে শ চাচ্ছে। নিচে 2,000, উপরে মনে করেন 3100, 3200। লিচু চাষ বাড়াতে নিয়মিত চাষিদের পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের যে বেদানা জাতটা, যেহেতু এটা আসলে খুবই জুসি একটা লিচুর জাত, এটা সম্প্রসারণে আসলে আমরা কাজ করছি এবং আগামীতে এটার চাষাবাদ বৃদ্ধি পাবে। ন্যায্য মূল্য পেলে চাষ আরও বাড়বে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিষিদ্ধ সময় ইলিশ ধরা বন্ধ করতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সেই সাথে 3 মাসে খাদ্য সহায়তা বাড়ানোর পাশাপাশি জেলেদের কৃষক কার্ডের আওতায় আনার ঘোষণা দেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। গেল অর্থ বছরে 5,30,000 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছিল, যার বাজার মূল্য 20,680 কোটি টাকা। কেবল ইলিশের সাথে প্রায় 6 লাখ জেলে সরাসরি যুক্ত। বিশাল এই খাতকে আরও সুসংগঠিত করতে মৎস্য ভবনে সরকারের জাটকা ও মা ইলিশ সংরক্ষণ বিষয়ক এই কর্মশালা। নদীর মোহনায় পলি, ডুবোচরের কারণে যাতে ইলিশ রুট পরিবর্তন করতে না পারে সেই সব বিষয়ে তুলে ধরা হয় কর্মশালায়। গবেষণা করে দেখেছি যে প্রতিটা আমাদের যে 87% ক্ষেত্রেই ইলিশের লার্ভি পাওয়া গেছে। প্রজনন ও জাটকা সংরক্ষণে বছরের নির্দিষ্ট সময়ে ইলিশ ধরা বন্ধ থাকে। এ সময় জেলেদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো, বিকল্প কর্মসংস্থান এবং প্রশিক্ষণ পরিচালনাকে গুরুত্ব দিচ্ছে সরকার। গবেষণা দিন দিন কিন্তু আমাদের বাড়াতে হবে। কিভাবে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, চাহিদাও বাড়ছে, কাজে আমাদের এই উৎপাদনের পরিমাণও কিভাবে আমাদের বাড়ানো যায়, পরিবেশের রক্ষা করা যায়।
ইলিশ নির্ভর জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা এবং নানাবিধ সুযোগ প্রদানের আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। মৎস্যজীবী ভাইয়েরা আপনারাও কিন্তু কৃষক কার্ড পাবেন। কৃষক কার্ড যেদিন উদ্বোধন করা হয় তখন কিন্তু প্রায় 1553 জনকে কার্ড দেওয়া হয়েছে। প্রায় এর মধ্যে 450 অধিক কিন্তু মৎস্যজীবীরা কার্ড পেয়েছে। ইলিশ সংরক্ষণের জন্য নদীর নাব্য বাড়ানোর পাশাপাশি দেশব্যাপী বাজার মনিটরিং এর তাগিদ দেওয়া হয় কর্মশালায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর প্রস্তাবিত বাজেট ও ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আমরা কথা বলবো ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন।